প্রিয় শিক্ষার্থীরা, আজকের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্র ব্যবসা পরিচিতি অংশের পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী ব্যবসায়ের উপর চতুর্থ লেকচার এই পাঠ শেষে তোমরা কোম্পানি সংগঠনের গঠন প্রক্রিয়া বিষয় সম্পর্কে জানতে পারবে। কোম্পানি সংগঠনের যে অন্যতম দলিল সংঘ স্মারক, এটা সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে। সংঘ স্মারকের বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব এবং সর্বশেষ সংঘ স্মারকের একটি নমুনা বিশ্লেষণ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি তোমরা ভালো করে দেখো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো তোমরা জানো, কোম্পানি সংগঠনের গঠন প্রণালী একটি জটিল প্রক্রিয়া। কোম্পানি সংগঠনের অন্যতম প্রকারভেদ হল পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো আজকে আমরা দেখব এই যে কোম্পানি সংগঠনের গঠন প্রক্রিয়া। তো কোম্পানি সংগঠনের গঠন প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং এখানে বিভিন্ন ধরনের আইনগত আনুষ্ঠানিকতার বিষয় জড়িত থাকে। বাংলাদেশের কোম্পানি আইন 1994 2020 সালে এটা সংশোধিত হয়েছে। সেই আইন অনুযায়ী এই কোম্পানি সংগঠনের গঠন প্রক্রিয়া গঠিত ও নিয়ন্ত্রিত হয়। তো কোম্পানি গঠনের বিভিন্ন পর্যায় রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোম্পানি গঠনের টোটাল প্রক্রিয়াকে 7টি অংশে বা 7টি স্টেপে, পদক্ষেপে বিভক্ত করা যেতে পারে। উদ্যোগ গ্রহণ পর্যায়, পরিকল্পনা প্রণয়ন পর্যায়, প্রয়োজনীয় দলিলপত্র প্রস্তুতকরণ পর্যায়, তারপরে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ, তারপরে নিবন্ধনের জন্য উদ্যোগ গ্রহণ, তারপরে নিবন্ধনপত্র সংগ্রহ এবং সর্বশেষ কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ। এই 7টি পদক্ষেপের মাধ্যমে একটি পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠিত হয়ে থাকে। যদিও সবগুলি পদক্ষেপ পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হলেও পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 1 থেকে 6 পর্যন্ত পদক্ষেপ প্রযোজ্য হয়ে থাকে। তো এসে আমরা এগুলো আরও বিস্তারিত আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, কোম্পানি সংগঠনের 7টি পদক্ষেপের মধ্যে প্রথম পদক্ষেপই হল উদ্যোগ গ্রহণ পর্যায়। এই উদ্যোগ গ্রহণ পর্যায়ে সর্বপ্রথম কিছু ব্যক্তি কোম্পানি সংগঠন তৈরির জন্য উদ্যোগ গ্রহণ করে থাকে। তাদেরকে উদ্যোক্তা বলা হয়ে থাকে বা প্রমোটারও বলা হয়ে থাকে বা প্রবর্তক। তোমরা এগুলি সম্পর্কে আরও ডিটেলস জানবে পরবর্তীতে। তো প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 2 জন উদ্যোক্তার প্রয়োজন হয়, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 7 জন উদ্যোক্তার প্রয়োজন হয়। এই উদ্যোক্তারা সর্বপ্রথম তাদের ব্যবসায়ের কি কি সম্ভাবনা রয়েছে, ভবিষ্যৎ সম্ভাবনা আছে কি, সেটা সাফল্য কি ধরনের হতে পারে, সেই বিষয়ে চিন্তা ভাবনা করে তারা কোম্পানি গঠনের প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করে থাকে। অর্থাৎ তারাই মূলত কোম্পানিটা জন্ম দিয়ে থাকে। দ্বিতীয় পদক্ষেপ হলো পরিকল্পনা প্রণয়ন পর্যায়। উদ্যোগ গ্রহণের পর তারপরে তারা পরিকল্পনার দিকে মনোনিবেশ করে। তো পরিকল্পনা প্রণয়ন পর্যায়ে যে বিষয়গুলির উপর বেশি গুরুত্ব আরোপ করা থাকে সেগুলো হলো কোম্পানির প্রাথমিক মূলধন কত হবে, তারপরে কোম্পানিটা শুরু করার জন্য বিভিন্ন ধরনের আনুষঙ্গিক খরচের প্রয়োজন হয়, যেগুলোকে প্রাথমিক খরচাদি বলা হয়ে থাকে, প্রিলিমিনারি এক্সপেন্স। তো প্রাথমিক খরচাদি কেমন হবে, কোন কোন খাতে খরচ হবে, তারপরে শ্রমিক কর্মচারীর সংখ্যা কতজন হবে, এটার একটা আনুমানিক একটা পরিকল্পনাতে আনুমানিকভাবে ধরে সেটা পরিকল্পনায় নিয়ে আসে। তারপরে কোম্পানির মূলধনের উপর ভিত্তি করে শেয়ারের সংখ্যা কেমন হবে এবং প্রতিটা শেয়ারের মূল্য কত হবে, তারপর সম্ভাব্য মুনাফার কীরকম হতে পারে, এটার
এস্টিমেট করে থাকে। তো পরিকল্পনা প্রণয়ন পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। উদ্যোগ গ্রহণের তারা প্রাথমিকভাবে উদ্যোগ গ্রহণ করার পরের পর্যায়টাই হলো পরিকল্পনা প্রণয়ন পর্যায়। পরিকল্পনা প্রণয়নের মাধ্যমেই মূলত একটা কোম্পানি গঠনের মূল আনুষ্ঠানিকতার কার্যক্রম শুরু হয়ে যায়। তৃতীয় পদক্ষেপ হলো প্রয়োজনীয় দলিলপত্র প্রণয়ন। আমরা জানি কোম্পানি সংগঠন তৈরি করার জন্য বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা পালন করতে হয়। এই আনুষ্ঠানিকতা পালনের জন্য বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক দলিলপত্র তৈরি করতে হয়। তো এই দলিলপত্রগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন আর একটা হলো আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। তো মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনকে স্মারকলিপি বা সঙ্গ স্মারক বা পরিমেল বন্ধ ও বলা হয়ে থাকে। আর আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের বাংলা হলো সঙ্গবিধি বা পরিমেল নিয়মাবলী। তো এগুলো কি, এই বিষয়গুলি সম্পর্কে আমরা একটু দেখি। যে প্রয়োজনীয় দলিলপত্র বলতে মূলত এই দুটি ডকুমেন্টস তৈরি করাকেই বোঝানো হয়ে থাকে। তাহলে স্মারকলিপিটা কি আমরা সংক্ষেপে যদি বলি, যে স্মারকলিপি হলো বা সঙ্গ স্মারক হলো একটি কোম্পানির মূল দলিল বা সনদ। তো স্মারকলিপিতে বা সঙ্গ স্মারকে কি থাকে, এখানে কোম্পানি তার নামটা চূড়ান্ত করে, কোম্পানির নাম কি হবে তা চূড়ান্ত করে থাকে। তারপরে কোম্পানির যে হেড অফিস বা নিবন্ধিত অফিসের ঠিকানা কোথায় হবে সেটা উল্লেখ করে থাকে। এখানে নিবন্ধিত অফিস মানে হলো যে অফিসের মাধ্যমে কোম্পানির যাবতীয় কার্যক্রম নিয়ন্ত্রিত হবে, সেই অফিস হলো কোম্পানির নিবন্ধিত অফিস। তো এই নিবন্ধিত কোম্পানির যে হেড অফিসের ঠিকানাই সাধারণত নিবন্ধিত অফিসের ঠিকানা। তারপরে কোম্পানির মূল লক্ষ্যসমূহ, একটি কোম্পানি বর্তমানে কী লক্ষ্যে পরিচালিত হবে, এমনকি ভবিষ্যতে কোম্পানির লক্ষ্য কি হবে সেই বিষয়েও কোম্পানি ঠিক করে থাকে। তারপরে কোম্পানির শেয়ার মূলধনের পরিমাণ, অর্থাৎ সঙ্গ স্মারকে কোম্পানির শেয়ার মূলধনের পরিমাণও উল্লেখ করতে হয়। তারপর শেয়ারের আঙ্কিক মূল্য মানে হলো প্রতিটা শেয়ারের ফেস ভ্যালু কত হবে সেটাও কোম্পানিকে ঠিক করতে হয়। তারপরে মূলধনের বিভক্তি, কোম্পানির টোটাল যে মূলধনের পরিমাণটা আছে এটাকে কিভাবে ভাগ করবে এবং প্রতি ভাগে বা প্রতিটা শেয়ারের ফেস ভ্যালু কত হবে এই বিষয়গুলির উপর কোম্পানিকে ঠিক করতে হয়। তারপরে এটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হবে নাকি পাবলিক লিমিটেড কোম্পানি হবে এইটার উল্লেখও অবশ্যই সঙ্গ স্মারকে থাকতে হবে। তাহলে উদ্যোক্তারা তাদের উদ্যোগ গ্রহণের পর্যায়ের পরে তারা যে বিজনেস প্ল্যান তৈরি করে, বিজনেস প্ল্যানের উপর ভিত্তি করে কোম্পানি এই সঙ্গ স্মারক তৈরি করবে। আর এই সঙ্গ স্মারকের মধ্যে এই বিষয়গুলি অবশ্যই থাকতে হবে। তারপর দ্বিতীয় দলিলটা হলো আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন বা সঙ্গ বিধি, এটাকে পরিমেল নিয়মাবলীও বলা হয়ে থাকে। তো এই সঙ্গ বিধি বা পরিমেল নিয়মাবলীর ভিতরে আসলে কি থাকে, তো পরিমেল নিয়মাবলীর ভিতরে মূল বিষয়টি হলো অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধিবিধান, অর্থাৎ কোম্পানিটি কিভাবে পরিচালিত হবে, কোম্পানির পরিচালকদের দায়িত্ব কি হবে, কর্তব্য কি হবে, কর্মচারী, অর্থাৎ যাবতীয় বিষয় কোম্পানির যে দৈনন্দিন কার্যাবলী আছে সেই দৈনন্দিন কার্যাবলীগুলো কিভাবে পরিচালিত হবে এই সম্পর্কিত ডিটেলস বিবরণ থাকে সঙ্গবিধি বা পরিমেল নিয়মাবলীর মধ্যে। অনেক সময় অনেক কোম্পানি পরিমেল নিয়মাবলী নিজেরা তৈরি না করে কোম্পানি আইনে যে বর্ণিত পরিমেল নিয়মাবলী আছে সেটাও কোম্পানি গ্রহণ করতে পারে। কোম্পানি যদি কোম্পানি আইনের যে পরিমেল নিয়মাবলী দেয়া আছে সেটা যদি গ্রহণ করে তাহলে তাকে আর নতুন করে সঙ্গবিধি বা পরিমেল নিয়মাবলী তৈরির প্রয়োজন হবে না। তাহলে আমরা কি বুঝলাম এখানে, যে কোম্পানি গঠনের জন্য কি কি দলিলপত্র লাগবে। তাইলে দলিলপত্র কয়টা? দুইটা, একটা হলো স্মারকলিপি বা সঙ্গ স্মারক, আর একটা হলো সঙ্গবিধি। সঙ্গ স্মারক আর একটা হলো সঙ্গবিধি বা পরিমেল নিয়মাবলী। এই দুটি দলিল কোম্পানিকে অবশ্যই প্রণয়ন করতে হবে। তারপরে হলো প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ। তো পরিমেল বন্ধ বা সঙ্গ স্মারক এবং পরিমেল নিয়মাবলী তৈরির পর কোম্পানিকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। তাহলে সংগ্রহ করতে হবে মানে কি, কোথায় থেকে সংগ্রহ করবে? উদ্যোক্তাগণ নিবন্ধকের যে অফিস আছে, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি যে নিবন্ধকের অফিসে নিবন্ধিত হয়, রেজিস্ট্রেশন করতে হয়, সেই অফিস থেকে
নির্ধারিত ফি এর মাধ্যমে কোম্পানি তার প্রয়োজনীয় কাগজপত্রগুলি কি করবে? সংগ্রহ করবে। হ্যাঁ, তো এটা কেন সংগ্রহ করবে? কারণ রেজিস্ট্রেশন এই ফর্মের মধ্যেই কোম্পানির যে নিবন্ধকের অফিস থেকে যে স্পেসিফিক বা সুনির্দিষ্ট ফর্ম আছে বা সুনির্দিষ্ট কাগজপত্র আছে সেগুলো পূরণ করে জমাদানের মাধ্যমেই কোম্পানি কি করবে? নিবন্ধন লাভ করে থাকবে। তাইলে কোম্পানি এক কথায় আমরা বলতে পারি নিবন্ধকের অফিস থেকে নির্দিষ্ট ফি এর বিনিময়ে কোম্পানি কি করবে? তার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো সে সংগ্রহ করবে। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করার পরে নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করে থাকে। তো উদ্যোক্তাগণ নিবন্ধক অফিস থেকে যে কাগজপত্রগুলি সংগ্রহ করেন সেই কাগজগুলোর সাথে আরও বেশ কিছু দলিলপত্র জমা দিতে হয়। সেই দলিলপত্রগুলো কি কি? প্রথমত হলো পরিমেল বন্ধ বা সঙ্গ স্মারকের অনুলিপি অর্থাৎ ফটোকপি, তারপরে পরিমেল নিয়মাবলী, এগুলো যেগুলো পূর্বে উদ্যোক্তারা তৈরি করেছিল, পরিমেল বন্ধ এবং পরিমেল নিয়মাবলী। তারপরে কোম্পানি আইনের বিধিবিধান পালন করা হয়েছে, অর্থাৎ কোম্পানি সংগঠন তৈরি করার জন্য যে সকল নিয়মকানুন অনুসরণ করা প্রয়োজন সেগুলি অনুসরণ করা হয়েছে। হ্যাঁ, এই মর্মে একজন উকিল বা আয়কর উপদেষ্টা বা চার্টার্ড অ্যাকাউন্ট দ্বারা প্রত্যয়নপত্র তৈরি করে নিতে হয়, এটাও এই কাগজপত্র হিসেবে জমা দিতে হয়। তারপরে 4 নম্বর হলো পরিচালক হবার জন্য যে সকল উদ্যোক্তারা সম্মতি প্রদান করেছেন তাদের নাম, ঠিকানা এবং পেশা এটা দিতে হবে, এটা ধারা 92(2) বলা হয়েছে। পরিচালক হিসেবে কাজ করতে সম্মত আছেন এই মর্মে নিজ স্বাক্ষরযুক্ত ঘোষণাপত্র, অর্থাৎ যে সকল উদ্যোক্তা পরিচালক হিসাবে কাজ করতে চান বা কাজ করতে সম্মত আছেন তাদের একটি ঘোষণাপত্রও লাগবে। তারপরে পরিচালক হিসাবে তাদেরকে যোগ্যতাসূচক শেয়ার ক্রয় করতে হবে এবং এতে পরিচালক যারা হতে চান তারা সম্মত আছেন এই মর্মে একটি লিখিত চুক্তিপত্র লাগবে। তাহলে প্রয়োজনীয় যে ফর্ম আছে সেই ফর্মের সাথে কোম্পানি নিবন্ধনের জন্য আর কি কি দিতে হবে? এখানে 6টি কাগজ আছে। কি কি কাগজ? পরিমেল বন্ধ, পরিমেল নিয়মাবলী, তারপরে একটি ঘোষণাপত্র, তারপরে পরিচালক হবার জন্য সম্মত ব্যক্তিদের নাম, ঠিকানা, পেশা, তারপরে একটি ঘোষণাপত্র এবং যোগ্যতাসূচক শেয়ার ক্রয়ের সম্মতিপত্র। এই 6টি ডকুমেন্টস সহ প্রয়োজনীয় কাগজপত্র নিবন্ধকের অফিসে রেজিস্ট্রেশনের জন্য বা নিবন্ধনের জন্য কি করতে হবে? সাবমিট করতে হবে। তারপরে নিবন্ধকের অফিস নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ষষ্ঠ পদক্ষেপ হলো নিবন্ধনপত্র সংগ্রহ। তো উদ্যোক্তারা যে কাগজপত্রগুলো নিবন্ধকের অফিস থেকে সংগৃহীত কাগজপত্রের সাথে জমা দিয়েছেন সেগুলো বিচার বিবেচনা করে নিবন্ধকের অফিস নিবন্ধক যদি সন্তুষ্ট হন যে কোম্পানি আইনের বিধানসমূহ যথাযথভাবে পালন করা হয়েছে তাহলে তিনি কোম্পানিকে রেজিস্ট্রেশন করবেন, অর্থাৎ নিবন্ধনপত্র প্রদান করবেন। আর এই নিবন্ধনপত্র পাওয়ার পরপরই প্রাইভেট লিমিটেড কোম্পানি ব্যবসা শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি পারে না। পাবলিক লিমিটেড কোম্পানিকে আরও অতিরিক্ত একটি পদক্ষেপ, সেটি হলো কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার জন্য তাদেরকে কাজ করতে হয়। তাহলে এই যে 6 পর্যন্ত আমরা যে প্রথম 6টা পদক্ষেপ সম্পন্ন করলেই একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি হয়ে যাবে। আর পাবলিক লিমিটেড কোম্পানির জন্য আরও একটি পদক্ষেপ বাকি আছে, সেটা কি? সেটা হলো 7 নম্বর পদক্ষেপ, কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ। তো এই কার্যারম্ভের অনুমতিপত্র কিভাবে সংগ্রহ করতে হবে? তাহলে আমরা দেখি যে এই অনুমতিপত্রটা কার জন্য? শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানির জন্যই প্রযোজ্য এবং এই কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য প্রতিষ্ঠানকে বা উদ্যোক্তাদেরকে ন্যূনতম মূলধন সংগ্রহের জন্য, ন্যূনতম মূলধন অর্থাৎ যে পরিমাণ মূলধন ছাড়া কোম্পানি ব্যবসা শুরু করতে পারবে না সেই ন্যূনতম পরিমাণ মূলধন সংগ্রহের জন্য কোম্পানি বিবরণপত্র তৈরি করবে, অর্থাৎ কোম্পানি একটি প্রসপেক্টাস তৈরি করবে যে বিবরণপত্রের মাধ্যমে কোম্পানির উদ্যোক্তাগণ বা পরিচালকগণ জনগণকে অর্থাৎ পাবলিকদের উদ্দেশ্যে শেয়ার ক্রয়ের
আমন্ত্রণ জানিয়ে থাকেন। তোমরা যে বাজারে বা শেয়ার বাজারে দেখো আইপিও শুরু হয়েছে বা ইনিশিয়াল পাবলিক অফারিং শুরু হয়েছে, সেখানে কিন্তু আসলে এটা এই যে আইপিওর আমন্ত্রণটা জানানো হয় বিবরণপত্র তৈরি করার পরে। তাহলে এই বিবরণপত্র বা প্রসপেক্টাস তৈরি করার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হলো ন্যূনতম মূলধন সংগ্রহ করার প্রক্রিয়া চালানো। তো ন্যূনতম মূলধন সংগ্রহ হয়ে গেলে তারপরে তারা কি করতে পারে? এই কার্যারম্ভের অনুমতিপত্র পাবে। তাহলে কোম্পানি আইনের 1994 সালের বা 2020 সালে সংশোধিত কোম্পানি আইনের 150 ধারার বর্ণনা অনুযায়ী কোম্পানিকে কার্যারম্ভের অনুমতিপত্রের সংগ্রহের উদ্দেশ্যে আরও কয়েকটা দলিল পুনরায় সংযুক্ত করতে হয়। কি কি দলিল? প্রথমত হলো ন্যূনতম মূলধন সংগ্রহিত হয়েছে, এরকম একটা দলিল সাবমিট করতে হবে। হ্যাঁ, তারপরে পরিচালকদের নিজেদের মধ্যে হতে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করা সম্ভব হলে সেক্ষেত্রে কোম্পানি জনসাধারণের উদ্দেশ্যে বিবরণপত্র প্রচার না করে থাকলে বিবরণপত্রের পরিবর্তে বিকল্প বিবরণীর কপি সংযুক্ত করতে হবে। অর্থাৎ এখানে এই যে বিবরণপত্র 6 নম্বরে যেটা বলা হয়েছে যে অনুমতিপত্র সংগ্রহের জন্য বিবরণপত্র তৈরি করতে হবে। আর বিবরণপত্রের মূল লক্ষ্য কি? বিবরণপত্রের মূল লক্ষ্য হলো ন্যূনতম মূলধন সংগ্রহ করা। তো কোম্পানির পরিচালকগণ যদি নিজেদের মধ্যেই থেকেই যদি এই ন্যূনতম মূলধন সংগ্রহ করে ফেলতে পারেন, তাহলে তাদেরকে আর বিবরণপত্র তৈরি করতে হবে না। অর্থাৎ জনগণকে শেয়ার ক্রয়ের জন্য আমন্ত্রণ জানানোর প্রয়োজন নাই। তখন তারা কি করবে? যদি বিবরণপত্র তৈরি না করতে হয়, তাহলে পরিচালকদেরকে তখন বিকল্প বিবরণীর পত্র তৈরি করতে হবে। বিকল্প বিবরণীর পত্র এই বিবরণপত্রের মতোই বিকল্প বিবরণীপত্র, তবে এটা জনগণের উদ্দেশ্যে প্রচার করার প্রয়োজন হয় না। এই বিকল্প বিবরণপত্রটা সাবমিট করলেও কি করবে? এই যে নিবন্ধক তাদেরকে কার্যারম্ভের অনুমতিপত্র প্রদান করবেন। এটা হলো কালেকশন অফ সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট। এই কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার পরপরই পাবলিক লিমিটেড কোম্পানি আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করতে পারবে। তাহলে এই হলো প্রয়োজনীয় 7টি পদক্ষেপ, যার মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠিত হয়ে থাকে। তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে পাবলিক লিমিটেড কোম্পানির বা প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা কোম্পানির গঠন প্রক্রিয়া আলোচনা করো, তাহলে তোমরা এই 7টি পদক্ষেপের মাধ্যমে এই যে কোম্পানি তৈরি করা যায় সেটা তোমরা বলবে। তো এখানে পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির গঠনগত কিছু পার্থক্য রয়েছে। তো আশা করি এই বিষয়গুলি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব সংঘ স্মারক বা স্মারকলিপি বলতে কি বোঝায়। তো এতক্ষণ তোমরা দেখেছো যে সংঘ স্মারক কোম্পানির যে প্রয়োজনীয় দলিলপত্র আছে বা কাগজপত্র তৈরি করতে হয়, সেখানে সংঘ স্মারক হলো মূল দলিল। হ্যাঁ, সংঘ স্মারক, এটাকে ইংরেজিতে বলা হয় মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। আর সংঘ স্মারকের মধ্যে কি কি থাকে? তোমরা ইতিপূর্বে জেনেছ যে সংঘ স্মারকের মধ্যে থাকে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, শেয়ার মালিকদের দায় দায়িত্বের প্রকৃতি, পরিচালকদের নাম, যোগ্যতা সূচক শেয়ার ইত্যাদি আনুষঙ্গিক বিষয়গুলো কোথায় থাকে? সংঘ স্মারক বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে থাকে। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে দলিলের মধ্যে এই ইনফরমেশনগুলো থাকে, নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, শেয়ার মালিকদের দায় দায়িত্বের প্রকৃতি, পরিচালকদের নাম, যোগ্যতা সূচক শেয়ারের সংখ্যা ইত্যাদি বিষয়গুলির বর্ণনা থাকে, সেই দলিলটাকে বলা হয় সংঘ স্মারক বা স্মারকলিপি। 1994 সালের কোম্পানি আইনে 2020 সালে যেটা সংশোধিত হয়েছে, সে আইনে এই স্মারকলিপিকে বলা হয় সংঘ স্মারক, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, সংঘ স্মারক নামে অভিহিত করা হয়েছে। এবং এই সংঘ স্মারকটা হলো কোম্পানির সংবিধান বা কোম্পানির মূল দলিল। এই দলিল তৈরি করা যে কোনো কোম্পানি সংগঠনের জন্য বাধ্যতামূলক। এই দলিল ছাড়া কোম্পানি তার কার্যক্রম শুরু করতে পারে না। এবং এই সংঘ স্মারকে যে সকল কার্যক্রমের কথা বলা থাকে, তার যে উদ্দেশ্যের কথা বলা থাকে, তার যে মূলধনের কথা বলা থাকে, এগুলি বাইরে কোম্পানি কোনো কিছুই করতে পারে না। অর্থাৎ এই সংঘ স্মারকে কোম্পানির কার্যক্ষেত্র এবং তার যে ক্ষমতার সীমানা এগুলো নির্ধারিত থাকে। এই জন্য এই সংঘ স্মারককে বলা হয় কোম্পানির সংবিধান। এই সংবিধানের বাইরে কোম্পানি কোনো কাজ করতে পারে না। এটা হলো কোম্পানির মূল দলিল।
তাইলে আশা করি তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে সঙ্ঘ স্মারক বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন কাকে বলে, তাহলে তোমরা এই বৈশিষ্ট্যগুলির মাধ্যমে তোমরা সঙ্ঘ স্মারক কি এটা ডিফাইন করতে পারবে। এবার আসো সঙ্ঘ স্মারকের মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে। তো 1994 সালের যে কোম্পানি আইন রয়েছে ওই আইনের 6 ধারায় বলা হয়েছে যে সঙ্ঘ স্মারকের মধ্যে এই 6টি উপাদান অবশ্যই থাকতে হবে। কি কি? নাম ধারা, অবস্থান ও ঠিকানা ধারা, উদ্দেশ্য ধারা, দায় ধারা, মূলধন ধারা, সম্মতি ধারা। অর্থাৎ আইনের এই নামের জন্য কিভাবে নাম ঠিক করতে হবে, কিভাবে অবস্থান ঠিক করতে হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ধারা বা সেকশন উল্লেখ করা হয়েছে। এগুলো আমরা এখন ডিটেলস দেখব। তাহলে শুরুতেই আসো নাম ধারা। তো নাম ধারা কি? নাম ধারা হলো কোম্পানি ইচ্ছা করলেই যে কোনো নামে সংগঠন তৈরি করতে পারে না। কোম্পানি আইনের 11 ধারা অনুযায়ী নিচে 4টি শর্ত আছে। এই 4টি শর্ত অনুসরণ করে কোম্পানিকে নাম ঠিক করতে হবে। অর্থাৎ উদ্যোক্তাগণ যে ব্যবসা তৈরির যে উদ্যোগ গ্রহণ করে, সে উদ্যোগ গ্রহণের পর্যায়ে তাদের প্রথমেই যে কাজটা করতে হয় সেটি হলো নাম, কোম্পানির একটি নাম ঠিক করতে হয়। তো নাম কিভাবে ঠিক করার? নাম ঠিক করার কতগুলো বিধান আছে বা নিয়মকানুন আছে। যেমন প্রচলিত কোনো কোম্পানির নাম অথবা প্রতারণার উদ্দেশ্যে প্রচলিত কোনো কোম্পানির সাথে সাদৃশ্যপূর্ণ নাম রাখা যাবে না। অর্থাৎ যে কোম্পানির নাম অলরেডি নিবন্ধিত আছে, যে কোম্পানি ব্যবসা বাণিজ্য করছে, সেই কোম্পানির সাথে মিল রেখে বা সেই কোম্পানির সাথে সাদৃশ্যপূর্ণ কোনো নাম রাখা যাবে না। হ্যাঁ, যেমন তোমরা কুমিল্লাতে দেখো মাতৃভাণ্ডারের অনেকগুলো দোকান আছে মাতৃভাণ্ডার নামে। তো এরকমভাবে প্রচলিত যে কোম্পানি আছে বা প্রতিষ্ঠান আছে, সেই কোম্পানি সেই প্রতিষ্ঠানের নাম অনুসরণ করে অন্য কোনো নাম রাখা যাবে না। ওই নামের সাথে ওই নাম ব্যবহার করা যাবে না। 2 নাম্বার, সরকারের লিখিত পূর্বানুমতি ছাড়া এমন কোনো নাম ব্যবহার করা যাবে না যা সরকারি প্রজ্ঞাপন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ সরকার যে সকল নামগুলো ব্যবহার করতে নিষেধ করেছেন সেই নামগুলো ব্যবহার করা যাবে না। যেমন রাজা রানী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা সরকারি পৃষ্ঠপোষকতা আছে এমন কিছু বোঝায় ওই ধরনের নাম ব্যবহার করা যাবে না। তাইলে কোম্পানির নাম ঠিক করার সময় এই বিষয়টা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে যে বিষয়, তৃতীয় যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো জাতিসংঘের, তোমরা যে ইউনাইটেড নেশনস নাম জানো, জাতিসংঘ, তো জাতিসংঘের কোনো অঙ্গ সংগঠনের সাথে সম্পর্ক রয়েছে বা অনুমিত হয় যে সম্পর্ক রয়েছে, এই ধরনের কোনো নামও রাখা যাবে না। এটি হলো তৃতীয়। ফোর্থ হলো কোম্পানি নামের শেষে ধরন অনুসারে কোথাও পাবলিক লিমিটেড কোম্পানি বা পিএলসি আর সীমিত দায় সম্পন্ন হলে লিমিটেড, বাংলাদেশে সাধারণত লিমিটেড কোম্পানি বেশি দেখা যায়, লিমিটেড এলটিডি লিমিটেড কোম্পানি হলে লিমিটেড অবশ্যই লিখতে হবে। আর যদি একজন ব্যক্তি, বাংলাদেশে 2020 সালে যে সংশোধিত কোম্পানি আইন হয়েছে সেই আইনে 1% কোম্পানি হতে পারে, অর্থাৎ একজন ব্যক্তি একটি প্রতিষ্ঠান তৈরি করতে পারে, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি গঠন করতে পারে। সেই ক্ষেত্রে 1% কোম্পানি হলে ওইটার নামের শেষে ওপিসি শব্দসমূহ লিখতে হবে। ওপিসি 1% কমিটি। তাহলে আমরা এখানে কি দেখলাম যে কোম্পানি যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় তাহলে পিএলসি, যদি সেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় তাহলে এলটিডি, আর যদি সেটা 1% কোম্পানি হয় তাহলে ওপিসি, এই শব্দগুলো লিখতে হবে। তাইলে নাম ধারা বা একটি কোম্পানির নাম কিভাবে লিখতে হয় বা একটি কোম্পানির নাম কিভাবে ঠিক করতে হয় সেটা তোমরা এখান থেকে আশা করি বুঝতে পেরেছ। এখন তোমাদেরকে যদি কোনো কোম্পানির নাম ঠিক করতে বলা হয় তাহলে তোমরা এই বিষয়গুলি অবশ্যই বিবেচনা করবে। দ্বিতীয়ত হলো অবস্থান ও ঠিকানা ধারা। এই ধারাতে কোম্পানির অবস্থান এবং ঠিকানা উল্লেখ করতে হয়। তো কোম্পানির অবস্থান মানে কোম্পানির যে নিবন্ধিত কার্যালয় বা কোম্পানির হেড অফিস কোথায় থাকবে। হেড অফিস কি বাংলাদেশে থাকবে? বাংলাদেশে থাকলে সেটা কোথায়? ঢাকায়, মতিঝিলে, গুলশানে বা বাংলাদেশের অন্য কোনো শহরে, যেখানেই কোম্পানির হেড অফিস
থাকবে সেটা কি নিবন্ধিত কার্যালয় বা নিবন্ধনের জন্য এই হেড অফিসের ঠিকানা উল্লেখ করতে হয়। হেড অফিসই সাধারণত একটি প্রতিষ্ঠানের নিবন্ধিত কার্যালয় হিসাবে কাজ করে থাকে। হ্যাঁ, তো এই নিবন্ধিত অফিস বা হেড অফিসের কার্যালয় ঠিক করার ক্ষেত্রে কোম্পানি বর্তমান এবং ভবিষ্যতে যে সকল এলাকার মধ্যে তার শাখা প্রশাখা স্থাপন করতে পারবে বা স্থাপন করার সম্ভাবনা আছে সেগুলোও কিন্তু এখানে উল্লেখ করতে হয়। তাইলে অবস্থান এবং ঠিকানা ধারাতে কোম্পানি তার ব্যবসায়ের অবস্থান কোথায় কোথায় হবে, তার ব্যবসায়ের নিবন্ধিত কার্যালয়ের ঠিকানা কোথায় হবে তা উল্লেখ করতে হয়। 3 নম্বর হলো কোম্পানির উদ্দেশ্য ধারা, অর্থাৎ সংঘ স্মারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হিসেবে এই উদ্দেশ্য ধারাকে বিবেচনা করা হয়। কেন? এখানে কোম্পানির মূল উদ্দেশ্যগুলো বর্ণনা করা হয়ে থাকে, অর্থাৎ কোম্পানি বর্তমানে কোন ধরনের ব্যবসা করছে বা ভবিষ্যতে কোন ধরনের ব্যবসা করবে বা ব্যবসায় জড়িত হতে পারবে, এগুলো ডিটেলস এই উদ্দেশ্য ধারাতে উল্লেখ করতে হয়। উদ্দেশ্য ধারাতে ব্যবসার ধরন উল্লেখ নাই এমন কোনো ব্যবসা কিন্তু এই কোম্পানি করতে পারবে না। তাইলে এই কোম্পানি ভবিষ্যতে কোন ধরনের ব্যবসায় যাবে বা ব্যবসা করার সম্ভাবনা আছে এগুলি বিচার বিশ্লেষণ করেই কিন্তু তার উদ্দেশ্য ধারা ঠিক করতে হয়। 4 নম্বর হলো দায় ধারা। তো দায় ধারাতে কোম্পানির দায় উল্লেখ করা হয়ে থাকে, অর্থাৎ শেয়ার মালিকদের দায়। শেয়ার মালিকদের দায় কেমন হবে সেটাই এই দায় ধারাতে উল্লেখ করা হয়ে থাকে। যেমন শেয়ারের মূল্য দ্বারা সীমাবদ্ধ হবে নাকি প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ হবে, এটা কিন্তু এই দায় ধারাতে উল্লেখ করা হয়ে থাকে। সাধারণত শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ এই ধরনের প্রতিষ্ঠানই বেশি হয়ে থাকে বাংলাদেশে। তারপরে পঞ্চম হলো মূলধন ধারা। তো শব্দটা দেখে বোঝা যাচ্ছে মূলধন ধারাতে মূলধন সংক্রান্ত বিবরণ থাকবে। কীরকম? কোম্পানির প্রস্তাবিত মূলধন কত হবে, প্রপোজড ক্যাপিটাল কত হবে এবং কতগুলো শেয়ারে তা বিভক্ত হবে। তাছাড়া শেয়ারের প্রকারভেদ যদি থাকে সেটাও এই মূলধন ধারাতে উল্লেখ করতে হবে, অর্থাৎ মূলধন সংক্রান্ত বিষয়গুলো মূলধন ধারায় উল্লেখ করতে হবে। 6 নম্বর হলো সম্মতি ধারা। সম্মতি ধারা, তো সম্মতি কি? সম্মতি মানে হলো যে পরিচালকগণ সম্মতি দিবেন। কিসের সম্মতি? দেখেন, প্রত্যেক স্মারকলিপির শেষ অংশে পরিচালকগণ এই মর্মে ঘোষণা করেন যে তাদের নামের পাশে উল্লেখিত নির্দিষ্ট পরিমাণ শেয়ার ক্রয় করে কোম্পানির পরিচালক হতে এবং কোম্পানি গঠন করতে তারা সম্মত আছেন। অতঃপর প্রত্যেক পরিচালককে অন্তত একজন সাক্ষীর সামনে স্মারকলিপিতে নিজ নিজ নামের পাশে তারিখসহ স্বাক্ষর দিতে হয়। তো স্মারকলিপিতে পরিচালকগণের পূর্ণ নাম ও ঠিকানা থাকতে হবে। অর্থাৎ সম্মতি ধারাতে পরিচালক যারা হবেন তারা যে তাদের পরিচালক হওয়ার জন্য যে যোগ্যতা সূচক শেয়ারের বিষয়টা আছে সেই যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ে তারা সম্মত আছেন এবং তারা কোম্পানি গঠন করতে সম্মত আছেন। হ্যাঁ, এগুলো তারা এই সম্মতি ধারাতে উল্লেখ করবেন এবং তারা শুধু সম্মতিই দিবেন না, তারা কি করবেন, একজন সাক্ষীর সামনে তাদেরকে নামের পাশে স্বাক্ষর করতে হবে সাক্ষী সহ। সেখানে পরিচালকগণের পূর্ণ নাম ঠিকানাও থাকবে। তাহলে এই হলো 6টি ধারা। এই 6টি ধারা অনুসরণের মাধ্যমে স্মারকলিপি বা সংঘ স্মারক তৈরি করা হয়ে থাকে। তাহলে আমরা সংঘ স্মারক বললেই আমাদের সামনে এই 6টি ধারা আমাদের সামনে ভেসে উঠবে। হ্যাঁ, তো আশা করি তোমরা এখন যদি তোমাদেরকে বলে যে কোম্পানির সংঘ স্মারক সম্পর্কে তোমরা একটু বিবরণ দাও বা সংঘ স্মারকের মধ্যে কি কি বিষয় উল্লেখ থাকে সে বিষয়ে তোমরা একটু সংক্ষেপে বর্ণনা করো, অথবা সংঘ স্মারকের কি কি গুরুত্ব আছে বা সংঘ স্মারক ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হতে পারে কিনা ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন যদি আসে আশা করি তোমরা উত্তর দিতে পারবে। এখন আমরা দেখব একটি কোম্পানির যে সংঘ স্মারক আছে সেই সংঘ স্মারকের একটি নমুনা আমরা এখানে দেখব। তো এই নমুনাটা দেখার মাধ্যমে আমরা সংঘ স্মারকের যে বিষয়গুলো আছে, কন্টেন্টগুলো আছে সেগুলি সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করতে পারবো। তো দেখো এখানে শুরুতে আসে 1994 সালের আইন অনুযায়ী প্রণীত। এখানে আমাদের প্রস্তাবিত কোম্পানিটা কি? আলী ব্রাদার্স লিমিটেড। তাহলে এই যে দেখো লিমিটেড এবং এটা কি? স্মারকলিপি। তো লিমিটেড দিয়ে কি বোঝাচ্ছে? প্রতিষ্ঠানটা কোন ধরনের প্রতিষ্ঠান এটা বোঝা যাচ্ছে। তারপরে আসো কোম্পানির নাম, ওই যে নামধারাতে কি থাকে? কোম্পানির
নাম থাকে, নাম কি আলী ব্রাদার্স লিমিটেড। তারপরে নিবন্ধিত অফিসের ঠিকানা, নিবন্ধিত অফিসটা কোথায়, আলী টাওয়ার 31 মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা। তো তারপরে হলো উদ্দেশ্য ধারা। তো উদ্দেশ্য ধারাতে কি কি থাকে দেখো, কোম্পানির বিভিন্ন ধরনের উদ্দেশ্য থাকে, বর্তমান উদ্দেশ্য, ভবিষ্যৎ উদ্দেশ্য, কোম্পানি কি কারণে কোম্পানিটা প্রতিষ্ঠিত হচ্ছে সেগুলো এখানে লিখতে হয়, বলতে হয়। যেমন এখানে এই কোম্পানিটির উদ্দেশ্য হলো শোরুম বা বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশে বিদেশে দ্রব্য বিক্রয় করা। এজেন্ট নিয়োগের মাধ্যমে সে কী করবে, দেশের সর্বত্র উৎপাদন এবং আমদানি দ্রব্য বিক্রয় করবে। তারপরে উদ্দেশ্য অর্জনের জন্য মূল উদ্দেশ্যের আনুষঙ্গিক এবং প্রয়োজনীয় সকল কার্য সম্পাদন করবে। তাহলে এখানে কোম্পানি তার যে উদ্দেশ্য, কোম্পানি যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেই উদ্দেশ্যটা এখানে বলা হয়েছে উদ্দেশ্য দ্বারা। তারপরে হলো দেখো কোম্পানির কার্য এলাকা, কোম্পানি কোন কোন এলাকায় তার কার্য সম্পাদন করবে। সমস্ত বাংলাদেশ ব্যাপী কোম্পানির কার্যক্রম পরিচালিত হবে। তাহলে এই কোম্পানির কার্যক্রম শুধুমাত্র দেশের ভিতরেই পরিচালিত হবে, সে কিন্তু ইচ্ছা করলেও দেশের বাইরে কি করতে পারবে না, কোম্পানির কার্য এলাকা প্রসারিত করতে পারবে না। তারপরে 5 নম্বর মূলধন, কোম্পানির মূলধন ধারা। মূলধন ধারাতে কি থাকে, কোম্পানির মূলধন হবে 60 কোটি টাকা, যা প্রতিটি 100 টাকা মূল্যের 60 লক্ষ সাধারণ শেয়ারে বিভক্ত হবে। তাহলে এখানে মূলধনের পরিমাণ, মূলধন কিভাবে বিভক্ত, কোন ধরনের শেয়ার আছে এখানে, সেই বিষয়গুলি কিন্তু এখানে বর্ণিত হয়েছে। এরপরে তো দেখো এখানে শেয়ার হোল্ডারদের দায়, শেয়ার হোল্ডারদের দায় কেমন হবে সেটা কিন্তু এখানে এই যে ডিটেলস টেবিলটাতে বর্ণনা করা হয়েছে। যেমন এখানে দেখো 8 জন পরিচালক, 8 জন ব্যক্তি আছে। হ্যাঁ, এই 8 জন ব্যক্তি, তাদের কার কতটা শেয়ার আছে, যেমন আরমান খান, ওনার শেয়ার আছে 5000, প্রত্যেকটা শেয়ারের মূল্য হলো 100 টাকা করে, তাহলে 5 লাখ টাকা এখানে আরমান খান স্বাক্ষর করেছে। তারপরে সাইদ খান, তার শেয়ারও 500, তার নাম, ঠিকানা, তারপরে তার শেয়ারের পরিমাণ, শেয়ারের মূল্য, তারপরে স্বাক্ষর করেছে। তাহলে এই যে শেয়ার হোল্ডারদের দায়, অর্থাৎ কোন শেয়ার হোল্ডার কতটা শেয়ার ক্রয় করবেন, তারা কত টাকা পরিশোধ করবেন, হ্যাঁ, এই বিষয়গুলি কিন্তু দায়, শেয়ার হোল্ডারদের দায় এই ধারাতে উল্লেখ থাকে। তাহলে এই যে আমাদের 6টা ধারা, 6টা ধারা অনুযায়ী আমাদেরকে কিন্তু সংঘ স্মারক বা স্মারকলিপি তৈরি করতে হবে। এবং দেখো এখানে সবার এবং তারা যে স্বাক্ষর করেছে, এখানে একজন অ্যাডভোকেট, সে কিন্তু এটাকে সত্যায়ন করে, এখানে অ্যাডভোকেট কিন্তু এটাকে, হ্যাঁ, তারা যে স্বাক্ষর করেছে তাদের এগুলি কিন্তু সত্যায়িত করেছে কে, অ্যাডভোকেট সালমা খান এবং মোসাম্মদ এলিনা খান। তাহলে বাংলাদেশ হাইকোর্টের, দুজনই বাংলাদেশের হাইকোর্টের। তো এখানে শেয়ার হোল্ডারদের দায় এবং শেয়ার হোল্ডাররা কে কতটি শেয়ার হোল্ডার শেয়ার গ্রহণ করবেন তার কিন্তু এখানে ঘোষণা দেয়া আছে, এবং তাদের এই ঘোষণাগুলো, তাদের ঠিকানা এবং এগুলো সত্যায়ন করা হয়েছে। তাহলে এই হইল কোম্পানির সংগঠনের যে সংঘ স্মারক বা স্মারকলিপি, তার একটি স্যাম্পল বা নমুনা। তো তোমাদেরকে যদি এখন একটি কোম্পানির স্যাম্পল বা স্মারকলিপির নমুনা তৈরি করতে বলা হয়, তাহলে আশা করি তোমরা তৈরি করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কি কি বিষয় আলোচনা করলাম। আজকে আমরা দেখলাম যে একটি বাংলাদেশে কিভাবে কোম্পানি সংগঠন তৈরি করতে হয়, এটা পাবলিক লিমিটেড কোম্পানি হোক বা প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক, তাহলে কিভাবে তাদেরকে কিভাবে উদ্যোক্তারা সংগঠন তৈরি করবে তার একটি ডিটেলস বর্ণনা এখানে দেওয়া হয়েছে। এবং কোম্পানি সংগঠন তৈরির পাশাপাশি তারা কোম্পানি সংগঠনের অত্যন্ত প্রয়োজনীয় যে দলিল, স্মারকলিপি বা সংঘ স্মারক, এটা কিভাবে তৈরি করবে সেটা সম্পর্কেও কিন্তু আমরা আরও ডিটেলস আলোচনা করেছি। তা আশা করি তোমরা বিষয়গুলি বুঝতে পেরেছ। তো তোমরা যদি ভালো করে এগুলি বুঝো, ইন ফিউচারে কিন্তু তোমাদের জন্য বিজনেস রিলেটেড, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, মার্কেটিং বা বিভিন্ন যে কোর্সগুলো আছে বিজনেস রিলেটেড কোর্সগুলো, এগুলির কনসেপ্ট, এগুলিতে কিন্তু তোমাদেরকে আজকের এই লেকচার হেল্প করবে যদি তোমরা এগুলো ভালো করে বুঝে থাকো। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দীর্ঘক্ষণ ধৈর্য ধরে এই লেকচারটাই শুনেছ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।